সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তৃতীয় শ্রেণী বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। সো আশা করি সবাই হাতে বই পেয়ে গেছো, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। শুরুর দিকে যদি তুমি তোমার পড়াগুলোকে ভালো করে বুঝতে পারো, বিশেষ করে বিজ্ঞান, আজকে বিজ্ঞানের যুগ দেখো কত সমৃদ্ধশালী হচ্ছে। বিজ্ঞানকে সঠিকভাবে তুমি বুঝতে পারো তাহলে সামনের বা আগামী দিনের পথগুলো তোমার জন্য অনেক সুন্দর হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে তোমাদের বিজ্ঞানগুলোকে আমরা বোঝার জন্য চেষ্টা করব। তোমাদেরকে আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয়গুলো বুঝিয়ে দিতে, এবং এতে করে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমার মধ্যে একটা বোধোদয় হবে, তুমি সঠিকভাবে সমস্ত কিছু প্রশ্ন উত্তর দিতে সক্ষম হবে। শুরুর দিকে আমরা উদ্ভিদ পরিচিতিগুলো আমরা দেখব। তো চলো আমরা উদ্ভিদ পরিচিতি নিয়ে আলোচনা করি। দেখো, উদ্ভিদ পরিচিতি অধ্যায় 1। পৃথিবীতে নানা রকম জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। আমরা আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা প্রভৃতি। হ্যাঁ, এগুলোর আকার আকৃতি কিন্তু ভিন্ন। আমাদের মানুষের মধ্যেও কিন্তু অনেকের চেহারা অমিল আছে, আকার আকৃতি ভিন্ন, কেউ লম্বা কেউ ছোটো। এরকম পৃথিবীর উদ্ভিদের মধ্যেও অনেক বৈচিত্র্য কিন্তু লক্ষ্য করা যায়। তো উদ্ভিদের বিভিন্ন অংশ, উদ্ভিদ বিভিন্ন রকম হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে। কারণ সাধারণ কিছু অংশ প্রত্যেকেরই কিন্তু কমন থাকে। তো আমরা দেখব উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে আমরা দেখব। চলো এদিকে আসি। উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি? যেমন ফুল, ফল, ফুল আছে, মূল আছে, এবং কি আছে, এই যে কাণ্ড আছে, পাতা আছে, এগুলা। ফুল ও শিকড় বা মূল এবং কাণ্ডসহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি। এখানে দিলেও আমরা এর নিচের দিকে কিন্তু দেখব। উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আমরা জানব। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। কিছু কিছু উদ্ভিদে আবার ফুল ও ফল থাকে। ঠিক আছে, মূল। আসলে মূল জিনিসটা কি, এটা তোমাদেরকে খেয়াল করতে হবে। মানে মূল জিনিসটা কি একটু দেখো। মূল হচ্ছে এই অংশগুলো যেখানে মাটির গভীরে থাকে। যে উদ্ভিদগুলোর অংশ, যে অংশগুলো মাটির গভীরে থাকে সেটা হচ্ছে মূল। বা শিকড় সাধারণ মাটির নিচে থাকে, মূলের মাধ্যমে মাটিতে আটকে থাকে। মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে, এবং মূলের মাধ্যমে উদ্ভিদ মাটি থেকে তার খাদ্য যথাক্রমে, যেমন পুষ্টি, হ্যাঁ, এগুলো, পানি, এগুলো গ্রহণ করে। তাহলে বুঝতে পারছো মূল জিনিসটা কি। এবার আসা হচ্ছে কাণ্ড। কাণ্ডগুলো কি কি? একটি গাছ যখন আমরা দেখবো, এখানে এই যে এগুলো হচ্ছে কাণ্ড। এই যে কাণ্ড, এখান থেকে একটা গাছের এই একটা দিকে শাখা গেল, এই একটা দিকে শাখা গেল, এখান থেকে আবার এদিকে গেল, এদিকে গেল কাণ্ড। হুম, এগুলো কাণ্ড উদ্ভিদের। সো মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে কাণ্ড। এই যে মাটির উপর থেকে যেটা অংশগুলো এখানে উঠে গেছে বিভিন্ন জায়গায়, সেগুলো হচ্ছে কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে। মূল মানে শিকড় আর কি। ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে, উদ্ভিদের অন্যান্য অংশ যেমন শাখা পোশাক আরও আছে না, পাতা, সব কিছুর সাথে একটা কানেক্ট করে সংযোগ স্থাপন করে, সেটা হচ্ছে কাণ্ড। শাখা পোশাকা, পাতা, ফুল থাকে কিসের মধ্যে? কাণ্ডের মধ্যে। শাখা পোশাকা থাকবে, পাতাও থাকবে, ফুলও থাকবে। গেল পাতা। অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। পাতা মূলত একটি বৃন্ত বা মোটা, একটি পত্রফলক এবং শিরা উপশিরা। এটি পত্রফলক বা শিরা উপশিরাগুলো, এই যে এগুলো শিরা। মানুষের যেমন শিরা উপশিরা, এই যে শিরা, এই যে ভিতরে চিকন 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 কতগুলো শিরা উপশিরা কিন্তু থাকে পাতায়, এগুলি। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে এই অংশগুলো নিয়ে, উদ্ভিদের বিভিন্ন অংশগুলো নিয়ে নিজেরা কিন্তু কী করবে, পর্যবেক্ষণ করে তোমরা দেখতে পারবে। যে কোনো গাছের পাতা নিবা, পাতা নিয়ে দেখো, যে কোনো গাছ
মাটি থেকে তুলে তার শিকড়, তার কাণ্ড এগুলো একটু পর্যবেক্ষণ করে দেখবা। আচ্ছা, তো বৃন্ত একটি পাতার মূলত একটি বৃন্ত, চতুর্দিকে হ্যাঁ বৃন্ত, এবং বোটা, বোটা হচ্ছে এদিকে, পাতার বোটা যেখান থেকে চিরা হয় আর কি। একটি পত্রফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। শিরা উপশিরা, শিরা আছে পাশাপাশি থেকে উপশিরা আছে, এগুলো আর কি। এগুলো হচ্ছে শিরা, শিরা থেকে আবার এদিকে গেছে না, এগুলো হচ্ছে উপশিরা। আচ্ছা, ফুল, এ হচ্ছে ফুল। ফুল কে না চিনে? ফুল পছন্দ করে না এমন কেউ নাই। ফুল উদ্ভিদের বিশেষ অংশ, বিশেষ ধরনের অংশ, যা সাধারণত রঙিন হয়, নানান রঙের হতে পারে। বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন রঙের বা বর্ণের ফুল হয়। সব উদ্ভিদে কিন্তু ফুল থাকে না, যেগুলো অপুষ্পক উদ্ভিদ। এজন্য ফুল ফুল মানে অর্থাৎ উদ্ভিদের ফুল ফলের উপর ভিত্তি করে দুই ভাগ আছে, যেমন সপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেটাতে ফুল থাকবে, আর অপুষ্পক হচ্ছে যেটাতে ফুল থাকবে না। এরকম অনেক জাতি আছে। যাক, আমরা ফলের দিকে যাই। ফল কি? ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে। যেমন আম একটি ফল, এতে ভেতরে বীজ আছে। এই যে এখানে আমের একটা বীজ এখানে দেখতে পাচ্ছি আমরা, এই বীজ। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয়, সব উদ্ভিদেরই ফল হয় না। এবার আমরা আসি উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। কোন অংশের কি কাজ, খুবই গুরুত্বপূর্ণ। সো উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট একটা কাজ রয়েছে। কার কাজ কি কি, এবার আমরা দেখব যে প্রথমত এখানে আমরা দুটো গাছ দেখতে পাচ্ছি। দুটো গাছে কিন্তু কালার একই ছিল। নিচে কিন্তু কিছু রংযুক্ত পানি দিয়েছি। কিছুক্ষণ পর বা 6-7 ঘন্টা পর এই পানিগুলি কি হয়ে, তোমরা এটাও ট্রাই করতে পারো। এগুলো, এই গাছগুলো গ্রামে গঞ্জেই কিন্তু পাওয়া যায়। কি করা হয়, এই পানিগুলো যখন রং দেওয়া হয়েছে, এই রংযুক্ত পানিগুলো পাতায় শিরায় উপশিরায় কিন্তু যখন এখানে পৌঁছে গেছে, তখন এই রঙগুলোই কিন্তু পাতা উপশিরার, পাতা শাখা প্রশাখায় পৌঁছে গেল। তাহলে কিসের মাধ্যমে? মূলের মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি মূলের কাজ কি। এটার নাম হচ্ছে পেপেরুমিয়া গাছ। তোমরা হয়তো এটা সাইন্টিফিক নাম হতে পারে। এগুলো গ্রামেগঞ্জে কিন্তু থাকে। আচ্ছা, এখন কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। এটা হচ্ছে কাণ্ড। কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়, সেটা কাণ্ডের কাজ। এখানে হচ্ছে ফুল। উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজে মৌলিক চাহিদা পূরণ করে থাকে। যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি পুষ্টি উপাদান সংগ্রহ করে, তাহলে এটা মূলের কাজ। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন। আচ্ছা, প্রথমত আমরা এই যে মূলের কাজটা এখান থেকে জানতে পারি। তারপর ফুল। ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারা গাছ জন্মায়। পাতার কথা বলি আবার। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। যেমন কিভাবে? সবুজ ক্লোরোফিল নামক যে উপাদান, সেটা সূর্য থেকে তার সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদের এটাকে আবার সালোক সংশ্লেষণ পদ্ধতি বলা হয়। তোমরা এটা পরবর্তী জানবা। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। এই সময় কার্বন ডাইঅক্সাইড সে নিজে গ্রহণ করবে এবং বাতাসের তার অক্সিজেন কি করবে, বাতাসের মধ্যে ছেড়ে দেয়। এবার আমরা কাণ্ডের কথাই বলি। কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল ধারণ করে। কাণ্ডের মধ্যেই তো ধরে। ফুল ফল কোথায়? এই কাণ্ডের সাথে কিন্তু এখানে ধারণ করে আছে। আচ্ছা, দেহের বিভিন্ন অংশে পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে।
সেটা হচ্ছে কাণ্ডের মাধ্যমে। প্রথমে মূল হতে কাণ্ডে যায়, আর কাণ্ড থেকে এই শাখা প্রশাখায়, ফুলে ফলে এই সমস্ত কিছু যায়। ঠিক আছে, মানে পানি, খনিজ লবণ এগুলো কিন্তু যায় কাণ্ডের মাধ্যমে মূল হতে। এবার লাস্ট হচ্ছে মূলের কাজ। আমরা একটু বলি, মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের এদিকে এই দিকে নিয়ে যাবে, পরিবাহিত করে মাটির সাথে উদ্ভিদকে আটকে রাখতে সাহায্য করে। কারণ মাটির সাথে এই যে উদ্ভিদটাকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কীভাবে? মূলের কারণে। সেই তাকে ধরে থাকে। কত বড় গাছ, মূলের সাহায্যে কিন্তু এটা দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা মূলের কাজ জানলাম, কাণ্ডের কাজ জানিয়েছি, পাতার কাজ কি, ফুলের কাজ কি, সমস্ত কিছু আমরা এখান থেকে আমরা জানতে পারলাম। এবার আমরা কাণ্ডের উপর ভিত্তি করে যে উদ্ভিদের শ্রেণীবিভাগ আমরা একটু দেখব। কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানব। উদ্ভিদের বিভিন্ন অংশের মধ্যে একটি অংশ হলো কাণ্ড। সব গাছের কাণ্ড কি একই রকম নাকি আলাদা? কাণ্ডের উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় সেটা আমরা একটু দেখব। এই যে এখানে আমরা এই নিচের ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি, ঠিক আছে? এবং এখানে মিল অমিলগুলো আমরা আমাদেরকে লিখতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। নিচে দেখানো ছবির মতো করে এটা ছক করতে হবে। এখানে কোনটাতে কি মিল আছে এবং কি মিল নাই সেগুলো আমরা লিখব। এই যে এখানে কিছু ছবি, এখানে আমরা দুটা ছবি দেখছি। এই দুটার মধ্যে কি মিল আছে এবং কি মিল নাই, উভয়ের মধ্যে আমরা সেটা লিপিবদ্ধ করতে পারি। ছবিগুলো আলাদাভাবে লক্ষ্য করি। উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করি এবং মিল ও অমিল খাতায় ছক করে লিখি। অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে সহজ পাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে এখন আমরা সেই কথাগুলো একটু এখানে পূরণ করতে হবে আমাদের। মিল হচ্ছে উভয় উদ্ভিদ, আমরা যদি এখানে দেখি ওই গাছ দুটি থেকেই যদি আমরা লক্ষ্য করি, আমরা এখানে গাছ দুটিতে যাই, এই গাছ দুটো যদি আমি পাশাপাশি দেখি অপেক্ষাকৃত, এদের মিলগুলো আমরা খুঁজে পাবো যে কী কী মিল এবং অমিল রয়েছে। প্রথমে আমরা গাছ দুটিগুলো দেখে এখান থেকে চাইলে আমরা তাদের মিল এবং অমিলগুলো আমরা লিপিবদ্ধ করতে পারি। তো কী কী দেখতে আমরা বুঝি, এখানে আমি গাছ দুটিকে যদি রাখি, একটু আমরা যদি চিন্তা করি তাহলে কি দেখি? দেখো তো, প্রথম গাছটি বা বড় গাছটি, এটা মিল হচ্ছে উভয়ই কিন্তু উদ্ভিদ দেখতে, দুটিরে কিন্তু কাণ্ড পাতা আছে বা শাখা প্রশাখা আছে, কিন্তু এবং উভয় দেখতে সবুজ, তাই না? এবার অমিলগুলো কি কি? প্রথমটি বা বড় গাছটি থেকে দ্বিতীয় গাছটি আকারে কিন্তু ছোট। তো বড় গাছটি বেশি শাখা প্রশাখা ও ছোট গাছটি কম শাখা প্রশাখা। এটা বড় গাছটি অনেক উঁচু এবং ছোট গাছটি কম উঁচু। এখান থেকে আমরা এভাবে ছকগুলো কিন্তু আমরা কি করতে পারি? সম্পূর্ণ করতে পারি। তো তোমাদের জন্য আমরা প্রত্যেকটা ছকগুলো সুন্দরভাবে আমি তোমাদের জন্য পূরণ করে দেব, যাতে তোমরা সহজেই বই পড়তে পারো। তো সব উদ্ভিদের কাণ্ড একরকম নয়, কাণ্ডের রং, গঠন ও আকারে ভিন্নতা রয়েছে। কাণ্ডের ধরনের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আরও কিছু জানব। কাণ্ডের ধরনের ভিত্তি করে আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস করতে পারি, যেমন বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। কিছু আছে বিরুৎ জাতীয় উদ্ভিদ আর গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদ। ছবিতে আমরা যেটা দেখতেছি, যেমন এই যে এটা কি, একটা মরিচ গাছ, এর হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। কিছু উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ বর্ণের হয়,
নরম ও সবুজ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। ধান, সরিষা, টমেটো, মরিচ বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চেয়ে আকারে ছোট হয়। এগুলো মূল বা শিকড় মাটির উপরের স্তরে থাকে, খুবই কম, মাটির খুব গভীরে যায় না, আমরা একটু টান দিলে কিন্তু উঠে যায়। আচ্ছা, এবার আমরা দেখব গুল্ম জাতীয় উদ্ভিদ। সো গুল্ম জাতীয় উদ্ভিদ কীরকম? এই যেগুলা গোলাপ, রঙ্গন, জবা, গুল্ম শ্রেণীর উদ্ভিদ। এসব উদ্ভিদের কাণ্ড শক্ত এবং বিরুৎের তুলনায় আকারে বড় হয়। তো কাণ্ডের গোড়া গাছ থেকে শাখা পোশাকা বের হয়, গাছ থেকে কি শাখা পোশাকাটা বের হয়। হ্যাঁ, এগুলো মূল বা শিকড় মাটির বেশি গভীরে যায় না খুব একটা, তবে বিরুৎ জাতীয় উদ্ভিদ থেকে একটু শক্ত হয়, মানে এটা। তাহলে দেখলাম এবার হচ্ছে মেন হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ যেগুলা, এগুলোর আমরা একটু দেখতেই বোঝা যাচ্ছে শাখা পোশাকগুলো অনেক বেশি শাখা পোশাকা থাকে, খুবই বড় সড়ো হয় এবং এটা তো তার শিকড়গুলো মাটির অনেক গভীরে কিন্তু থাকে, যেটা তার গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আকারে দীর্ঘ ও শক্ত প্রকৃতির কাণ্ড বিশিষ্ট উদ্ভিদকে বলা হয় বৃক্ষ। কাণ্ড থেকে শাখা পোশাকা ও পাতা হয়। এগুলোর মূল মাটির অনেক গভীরে যায়। আম, কাঁঠাল, বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ। ঠিক আছে, এরপর আমরা জানব ফুলের উপস্থিতির উপর ভিত্তি করে কীভাবে উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করা যায়। যেমন একটা গাছে ফুল দেয় আর একটা কিন্তু ফুল দেয় না। তো ফুল যেটা দেয় সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, আর যেটা ফুল দেয় না সেটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তো এখানে দুটো গাছ আমরা দেখতে পাচ্ছি, এই দুটো গাছের মধ্যে কি কি পার্থক্য আমরা দেখতে পাই সেটা আমরা লিপিবদ্ধ করে তারপর আমরা কথা বলবো। এখন নিচের দেখানো ছকের মধ্যে করে খাতায় একটি ছক তৈরি করবা, করে যেটা করবা ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণীর বিন্যাস। গোলাপ গাছ, তো নিচের ছবিগুলো ভালো লক্ষ্য করি, খাতায় ছক এঁকে বা ছকে গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশের নামগুলো আমরা লিখব। ছকটি তৈরি করার পর ছকের ভিত্তিতে প্রশ্নটির উত্তর চিন্তা করি। গোলাপ গাছ ও ফার্ন গাছের বিভিন্ন অংশ দেখতে কেমন বা কীরকম নাকি আলাদা। ঠিক আছে, যে ফুলের উপস্থিতি ভিত্তিতে কীভাবে শ্রেণীবিন্যাস করা যায় আলোচনা করা। তো এইখানে আমরা এই দুটা যদি একটু দেখি, এখানে কি করব, এই ছকটা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমরা এই দুটো গাছ সম্পর্কে আমরা দেখব। এর আগে আমরা যেটা দেখেছি যে কাণ্ডের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা দেখেছি। যেমন বিরুৎ জাতীয় উদ্ভিদ যেটা, এটার কাণ্ড খুবই চিকন বা সরু, হ্যাঁ, এবং গুল্ম জাতীয় উদ্ভিদ একটু কাণ্ডগুলো হচ্ছে একটু মোটা সোটা হচ্ছে এই, এবং শিকড়গুলো একটু গভীরে, এটা একটু শিকড়গুলো একটু উপর দিকে থাকে। আর বৃক্ষ জাতীয় উদ্ভিদের সাধারণত শিকড়গুলো অনেক গভীরে থাকে, কাণ্ডগুলো অনেক মোটা সোটা, যেহেতু কাণ্ডের উপর ভিত্তি করে আমাদের শ্রেণীবিন্যাস করা হচ্ছে তাই কাণ্ডকে গুরুত্ব দিতে হবে, কাণ্ড অনেক মোটা। আচ্ছা, এবার আমরা যেটা বলবো এই দুটো গাছের আমরা ফুলের উপর ভিত্তি করে যেটু আমরা তার পার্থক্য বা বা এই প্রকারভেদ নির্ণয় করব, সেজন্য আমাদের এই দুটো গাছকে আমরা একটু দেখি। হ্যাঁ, প্রথমত দেখো এই দুটো গাছের এই শিকড় আছে এবং পাতও আছে, কাণ্ড আছে অনেক, বা কিন্তু এখানে ফুল আছে, এটাতে ফল নাই, এটা গোলাপ গাছ। তো গোলাপ গাছের এখানে কি আছে, গোলাপ গাছের ফুল আছে, কি আছে, ফুল আছে, গোলাপ গাছে ফুল আছে না, আছে, এতে ফুল আছে, পান গাছে ফুল নাই, ফুল কিন্তু নাই। তোমরা আরও অনেক কিছু হয়তো লিখতে পারবো, আমি বললাম কয়েকটা পার্থক্য, ফুল কিন্তু নাই। এবং এর কাণ্ড অনেক মোটা, কাণ্ড অনেক কি, কাণ্ড মোটা, তারপর হচ্ছে কাণ্ড হচ্ছে মোটা, কাণ্ড অনেক একটু মোটা, কাণ্ড মোটা, আর একটা কাণ্ড চিকন, কাণ্ড হচ্ছে চিকন, কাণ্ড চিকন। তো কাণ্ড হচ্ছে চিকন, আর এটা তো ফুল নাই, এটাতে ফুল আছে। তো ফার্ন জাতীয় উদ্ভিদের ফুল নাই, ফলও নাই। এটাতে
ফুল আছে, কাণ্ড অনেক মোটা, এটাতে কাণ্ড অনেক চিকন, আর শিকড় হচ্ছে এটা একটু কাণ্ড থেকে শিকড় অনেক নিচে আছে। আর এটার কাণ্ড হচ্ছে মানে শিকড় হচ্ছে কাণ্ডের খুবই কাছাকাছি আর কি, তেমন গভীরে যায় না। তাহলে আমরা এই দুটার পার্থক্য আমরা বুঝতে পারলাম। তো তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা করতে পারি যে এই উদ্ভিদের ফুল হয়, ঠিক আছে, আর এই উদ্ভিদের ফুল হয় না। তাহলে একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ বলতে পারি, আর একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, যেটা যেহেতু কি হচ্ছে না, ফুল হচ্ছে না। ঠিক আছে, এবার আমরা সংক্ষেপে এই দুটার বৈশিষ্ট্যগুলো এখান থেকে আমরা দেখতে পাবো। যেমন এই একটা গোলাপ গাছ, এখানে ফুল আছে এবং পাতাও আছে, এখানে ফুল আছে বাট এটা নাই, এখানে কি নাই, নাই, এর ফুল নাই, নাই। আর এখানেও পাতা আছে, কোনো পাতা আছে, তাহলে মিল পাচ্ছে কি, পাতা আছে। আর অমিল হচ্ছে ফুল নাই। যেমন এখানেও কাণ্ড আছে, এখানেও কাণ্ড আছে, এটা হচ্ছে মিল। এখানেও মূল আছে, এখানেও মূল আছে, এটা হচ্ছে মিল। তাহলে আমরা বুঝতে পারতেছি মিল অমিল কোনটা। যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে। মোট উদ্ভিদের মধ্যে প্রায় 90% উদ্ভিদেরই ফুল হয়, যেমন আম, জাম, গোলাপ, শাপলা প্রভৃতি। আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হলো ছায়াযুক্ত বা স্যাঁতসেঁত স্থান, যেমন মস, ফার্ন, ঢেঁকি শাক প্রভৃতি, যেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে অপুষ্পক উদ্ভিদের উদাহরণ। ঠিক আছে, আর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদের উদাহরণ হচ্ছে এগুলি আম, জাম, কাঁঠাল যেটা হোক, এবং শাপলা, গোলাপ এগুলি। ঠিক আছে, এবার চলো আমরা পারি কিনা দেখি। এখানে এটা কি, এটা হচ্ছে পাতা। এই জায়গায় এটা হচ্ছে কি, পাতা। আমরা এটা পূরণ করব। এটা হচ্ছে আমাদের কি, পাতা। তারপর এটা কি, কাণ্ড। এটা হচ্ছে কাণ্ড। তাহলে তোমরা এভাবে লিখবা, এটা হচ্ছে কি, কাণ্ড, আর এটা হচ্ছে মূল। ঠিক আছে, যে এভাবে আমরা এগুলো পূরণ করে দিবা। ঠিক আছে, তাহলে আমাদেরকে যেটা বলা হচ্ছে, এখানে ছবিতে যেই খ, খ, গ অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোর একটি করে কাজ লিখতে বলা হচ্ছে। যেমন পাতার কাজ কি, হুম, এবং কাণ্ডের কাজ কি, মূলের কাজ কি। ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে একটি করে কাজ এখানে লিখব এবং ছক পূরণ করব। আমরা এখানে যেটা জানতে পারলাম, পাতার কাজ কি। পাতার কাজ হচ্ছে পাতায় খাদ্য তৈরি হয় এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্য থেকে। ঠিক আছে, আর কাণ্ড হচ্ছে কি, কাণ্ডের কাজ হচ্ছে পানি, লবণ ও খাদ্য পরিবহন করা বিভিন্ন শাখা পোশাকায়। মূল কাজ হচ্ছে মাটি থেকে পুষ্টি উপাদান কাণ্ডে প্রবাহিত করা। তাহলে আমরা জানতে পারলাম আহ, এই এগুলার অংশের কাজগুলা। ঠিক আছে, এবার আমরা 3 নম্বরে হচ্ছে টমেটো, জবা, কাঁঠাল, ডেকে শাক এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক এ একত্রে দেওয়া হলো। ছক 1 থেকে তথ্য নিয়ে 2 পূরণ করব আমরা এখান থেকে। যেমন কাণ্ড, টমেটোর কাণ্ড কীরকম, এবং এখান থেকে আমরা চাইলে লিখতে পারি। এখান থেকে আমরা দেখব টমেটো। টমেটো হচ্ছে এখান থেকে কোন জিনিসটা, এই যে এখানে টমেটো মাটির গভীরে যায় না, এই কথাটা আমাদেরকে আসবে। এটা মাটির গভীরে যায় না, এটা মাটির গভীরে যায় না টমেটো। আর কাণ্ড, কাণ্ড হচ্ছে চিকন। কাণ্ড হচ্ছে চিকন। তারপর ফুল হয়, ফুল হয় কার, এই যে টমেটোর ফুল হয়। তারপর উদ্ভিদের শ্রেণী, এটা প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা যেভাবে ছকগুলো তোমাদেরকে পূরণ করি দেখাচ্ছি, তোমরা সেগুলা একটু গভীর মনোযোগ সহকারে দেখবে। তো এখানে তোমরা যেটা দেখবে যে টমেটো হচ্ছে বেশি মাটির গভীরে যায় না এবং তার কাণ্ডগুলো হচ্ছে চিকন। তারপর ফুল হয় এবং এটা বিরুৎ জাতীয় উদ্ভিদ, যেটা মরিচ গাছের মতো। জবা মাটির গভীরে যায় না শিকড়টা, এবং তার একটু শক্ত হয়। তো এটা ফুল হয়, এটা গুল্ম জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, যেটা যেহেতু ফুল হয়। কাঁঠাল মাটির গভীরে যায়, এই কাঁঠাল গাছের মূলটা, কিন্তু এটা শক্ত, আর এটা ফুল হয়, এবং এটা বৃক্ষ জাতীয় উদ্ভিদ, যেগুলো অনেক বড় সড়ো ডালপালা থাকে। ঢেঁকি শাক মাটির গভীরে যায় না, তার কাণ্ড হচ্ছে নরম এবং এটার ফুল হয় না, এটা অপুষ্পক উদ্ভিদ যেহেতু এটার
পুষ্প নাই, মানে কি জাতীয় উদ্ভিদ, অপুষ্পক, যেহেতু এটা কিন্তু ফুল হয় না। তো আমরা এখান থেকে এই ছকটাও পূরণ করে তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে আমাদের বিষয়। পরবর্তী বিষয়ে তোমাদেরকে আমরা খুব ভালোভাবে যেগুলো, যে প্রশ্নের সমাধানগুলো তোমাদেরকে দিব, হ্যাঁ, ধারাবাহিকভাবে। তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েই আজকে আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তো যাওয়ার আগে আমি আবার একটু মনে করে দিচ্ছি, তোমরা ছকগুলো ভালো করে লিপিবদ্ধ করবে, তোমাদের কাগজও, খাতায়ও, কিংবা বইতেও পেন্সিল দিয়ে করে রাখতে পারো। ঠিক আছে, এই যে আমরা এই ছকটা পূরণ করলাম, তারপরে এখানে এগুলোর বৈশিষ্ট্য আর কি যেটা লিখেছি, এবং এখানে সপুষ্পক অপুষ্পক উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, তার আবাসস্থল কোথায়, কোথায় কী, এবং একটি উদ্ভিদের যে সাধারণত কয়টি কি থাকে, অংশ থাকে, সেগুলো আমরা দেখলাম, এবং সপুষ্পক অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য যেটা, সেটাকে দেখেছি। এছাড়াও আমরা যেটা দেখতে পেয়েছি, গোলাপ গাছ ফার্ন গাছের যে পার্থক্য, সেগুলো আমরা দেখলাম। এছাড়া আমরা বিভিন্ন জাতীয় উদ্ভিদের, মানে কাণ্ডের উপর ভিত্তি করে যে উদ্ভিদের প্রকারভেদ, সেটা আমরা দেখেছি, বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ। বিশেষ করে বৃক্ষের বড় কাণ্ড থাকে, এবং গুল্মর হচ্ছে একটি মাঝারি ধরনের থাকে, এবং বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ডটা অনেক চিকন থাকে, এটা বলে ফেললাম। এবং এইখানে দুটো গাছের পার্থক্য আমরা দেখেছি, এই ছকটাও আমরা পূরণ করে তোমাদেরকে দেখিয়েছি, মিল অমিল যেগুলা উদ্ভিদের কাণ্ডের উপর ভিত্তি করে যেটা, এবং বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অংশের কাজগুলোও আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, বিশেষ করে যে এখানে ফুল, তারপর হচ্ছে পাতা, কাণ্ড, হ্যাঁ, এবং মূল, এগুলোর কাজ তোমাদেরকে আমি দেখিয়েছি। তোমরা এগুলো ভালোভাবে পড়ে বুঝে এইভাবে যদি তুমি আমার ভিডিওগুলো দেখো, এবং আমি যেভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি যদি পড়ো, আশা করি তোমরা অনেক ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, যেমন দুটি উদ্ভিদের মধ্যে আমরা এই যে এখানে কি দিয়ে, প্রথম অবস্থায় এখানে রং দিলাম, পানির সাথে রং মিশ্রিত করে দিলাম, 6 থেকে 7 ঘন্টা পরে দেখলাম উদ্ভিদটার, হ্যাঁ, শাখা প্রশাখায় পাতায় পর্যন্ত রং হয়ে গেছে। তাহলে কী দেখা যায়, ওই যে শিকড় থেকে পানি শোষণ করে কাণ্ডের দিকে মানে পৌঁছায় শাখা প্রশাখায়, এটা আর কি। তাহলে এখান থেকে অনেক কিছু আমরা বুঝতে পারলাম। তো এবং এখানে অনেকগুলো বিষয় আমরা দেখেছি, কাণ্ড, পাতা, ফুল, ফল, এগুলোরও আমরা দেখেছি, এগুলো উদ্ভিদের অপরিহার্য অঙ্গ বা অংশ। তো এই ছিল তোমাদের উদ্ভিদের পরিচিতির মধ্যে প্রথম অধ্যায়ে। তো সকলকে পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।